যারা ইন্ডিয়ান তারা তো অবশ্যই চেনেন, আর যারা বাংলাদেশি আমার বোনরা আছে তাদের মধ্যে অনেকেই হয়তো চেনেন আর অনেকে চিনতেও না পারেন। তো আমি সবার জন্যই বলে দিচ্ছি, জিনিসটা হচ্ছে আসলে ইডলি আর সাম্বার। আর এই ইডলিটা বানিয়েছে আমাদের পুরনো শেফ গোপাল। গোপাল অনেক দিন পর এসেছে, তো আমার হাজব্যান্ড বলছিল গোপাল আজ বহুত দিন বাদ আয়ো, তো ইডলি সাম্বার খিলা দো। তো এখন উনি এটাই বানাচ্ছে, চলেন দেখি। सांभर बनाया। अच्छा, ये अभी सांभर बनाया और इधर हमने इडली बनाया है। ये हम इडली बना के रखा है माशाल्लाह बहुत जी। अच्छे बने। हाँ एकदम सॉफ्ट सॉफ्ट। सॉफ्ट, हाँ। और हमने इधर इसके साथ में वो सांभर और ये ये बनाया। चटनी, ये हम चटनी बनाए हैं, इसके साथ में खाऊंगे। कोकोनट का राइट। जी कोकोनट का है। अच्छा और बाद में अभी हम आलू पराठा का तैयारी कर रहे हैं। अच्छा। आलू हम बॉईल किए हैं। इसमें ये थोड़ा मैस ऐसे मसाला डालेगा, अदरक मिर्ची हरा धनिया सब कुछ डालेगा। हाँ फिर बाद में आटा लगाएगा, उसके अंदर स्टफिंग भर के फिर बेलेगा, फिर पराठे बनाएगा। हाँ ठीक है चले। আমি আসলে হিন্দি ভাষায় তেমন একটা পারদর্শী না, খুব ভালো যে বলতে পারি সেটাও না, মোটামুটি চলে। যদি হিন্দি ভাষার কেউ আসে বা কোনো কারণে হিন্দি ভাষায় কথা বলতে হয় তাহলে মোটামুটি চালিয়ে দিতে পারি, খুব একটা বেশি ভালো না। আর এখানে হচ্ছে এটা সাম্বারটা আসলে বানানো হয় অনেক কিছু দিয়ে, এর মধ্যে স্পেশালি অনেক ধরনের ডাল থাকে। এই সাম্বারটা কিন্তু ভীষণ হেলদি। আতিফা যখন পেটে ছিল তখন আমি অন্য কিছু খেতে পারতাম না, সকালবেলা নাস্তা হিসেবে এই খাবারটাই বেশি খাওয়া হতো। আর এটা প্রচুর নিউট্রিশন আছে, এখানে কয়েক ধরনের ডাল, সজনে ডাঁটা, তারপর আরও অনেক কিছু সবজি আছে, সব কিছু মিক্স করে বানানো হয়। আর গোপাল ভাই হচ্ছে শেখাচ্ছিল কিভাবে খেতে হয়, সব সময় উনি বানিয়ে আমাদেরকে শেখাতো এটার মধ্যে ডিপ করে খাওয়ার জন্যে। বাট আমার কাছে স্পেশালি আগে চাটনি ভরিয়ে তারপর হচ্ছে সাম্বারে ডিপ করে খেতে বেশি ভালো লাগে। আর এই চাটনিটা কিন্তু বানানো হয় নারিকেল, তারপর ধনেপাতা আর কী জানি দেয়, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। আমার অনেক বোন হয়তো বা এর রেসিপিও জানতে চাইতে পারেন। তো এবার তো আমি এটার ভিডিওটা করতে পারিনি, ইনশাল্লাহ গোপাল ভাই যদি আবার আসে কোনো দিন তাহলে আমি ওনার কাছ থেকে, উনি যখন বানায় উনি কিন্তু খুবই ফ্রেন্ডলি, শেখাতে চায়। আর তো আমি তখন চেষ্টা করব আপনাদের জন্য রেসিপিটা নেওয়ার। আর এই সাম্বারটা আসলে রেডিমেড কিনতে পাওয়া যায়, এটার একটা ডো বানানো থাকে, তো সেটাকে কিনে এনে শুধু স্টিমার যে পাতিলগুলো থাকে সাম্বারের ইডলি, সেটার মধ্যে দিলেই হয়ে যায়, খুবই সহজ। কিছুটা বাংলাদেশের ভাপা পিঠার মতো, কিন্তু ভাপা পিঠার ওইটার যে ডো বানানো হয় সেটার প্রসেস আলাদা, এটার প্রসেস আলাদা। ভাপা পিঠায় মিষ্টি থাকে, এটাতে কিছুই থাকে না, নর্মাল ভাপা পিঠার মতোই হয়, কিন্তু সাম্বার দিয়ে ভরিয়ে খেতে খুবই মজা আর খুবই সফট। আর যে কোনো মানুষ কিন্তু খেতে পছন্দ করবে, খেতেও পারবে, এতে কিন্তু কোনো বাধা নেই। আমি আতিফা তো কখনো ওরকম খাবারে আগ্রহ দেখায় না, আতিফাকে দিয়েছিলাম, সে 1-2 কামড় খেয়ে আর বেশি খায়নি, কারণ ওটার মধ্যে নুন মরিচ হলুদ কিছুই নেই, শুধু জাস্ট পিঠাটাই আছে। আর এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান বলেন, গুজরাটের বলেন, প্রায় ইন্ডিয়ার অনেকগুলো দেশে খুবই জনপ্রিয় ব্রেকফাস্ট বলেন, বা এটা ওদের জনপ্রিয় একটা খাবার। এই সজনে ডাঁটাটা কিন্তু আমাদের গাছ থেকে নেওয়া হয়েছে, আপনারা হয়তো জানেন কিচেনের পিছনে অনেক সুন্দর সজনে ডাঁটার বড় বড় 2টো গাছ আছে আমাদের আলহামদুলিল্লাহ, তো সেখান থেকেই নিয়েছিলাম। আর এই সাম্বারের মধ্যে সজনে ডাঁটা, সবজি, ডাল অনেক কিছু মিক্স করে বানায়, খুবই হেলদি। আবার অনেকে হয়তো বা জানতে চেয়েছেন আমার হাজব্যান্ড কোন ভাষায় কথা বলে। আসলে উনি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, অর্থাৎ কলকাতা থেকে, উনি বাংলা, হিন্দি, ইংলিশ মোটামুটি এই সবগুলো ভাষায় কথা বলতে পারে। আর এই যে দেখেন আমাদের বাড়িতে কিছু মেহমান এসেছে, মেহমানগুলো আসলে খুবই রোগা আকারে হয়ে আছে, না খেতে পেয়ে। এই যে ছোট্ট বিড়ালে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, একে দেখে হয়তো ক্যামেরায় খুব বড় মনে হচ্ছে, বাট একদম ছোট ছিল। আর দেখে এত মায়া হয়েছে, পুরোটা শরীর রোগা হয়ে গেছে, না খেতে পেয়ে একদম শুকিয়ে গেছে। আর ওদেরকে দেখে তো আতিফা একদম আত্মহারা, কি বলবো। আমি বিড়াল, কুকুর এই প্রাণীদেরকে ভালোবাসি, কিন্তু ওদেরকে স্পর্শ করতে ভয় পাই, আমি ওদেরকে স্পর্শ নর্মালি করি না। তো দুধ খেতে দিয়েছিলাম, দুধটা ফ্রিজে ছিল, হালকা জাস্ট 10 সেকেন্ড গরম করে ওভেনে দিয়েছি। আর দেখেন ওরা কিন্তু খাচ্ছিল,
প্রথমে একজন খেয়েছে, খেয়ে গিয়ে বাকি ওর যার ভাই বোন ছিল সবাইকে ডেকে নিয়ে এসেছে। আর এটাকে দেখে খুবই মায়া হচ্ছিল। সব থেকে শুকনা হচ্ছে এই বিড়ালটা ছিল। এদেরকে ক্যামেরায় হয়তো বড় লাগছে দেখতে, বাট বাস্তবে খুবই ছোট। আর ওদের ঘর হিসেবে আমি কি দিব বুঝতে পারছিলাম না। তো অ্যামাজনের একটা বক্স ছিল, সেটাকে কেটে একটা ঘরের আকৃতি দেওয়ার চেষ্টা করেছি। আর আমার কাছে একটা বালিশের কভার ছিল, এই বালিশের কভারটা খারাপ হয়ে গেছে, বালিশে আর লাগানো হচ্ছে না। তো আমি এটাকে ওদের ব্ল্যাঙ্কেট হিসেবে দিয়ে দিয়েছি। তো এটাকে নিয়ে এখন নিচে বাইরে রেখে আসবো। বাইরের রোদের তাপমাত্রা অনেক বেশি, অনেক তাপ। বাইরের দরজাটা খুললেই মনে হচ্ছে গরম একটা হিট এসে ধাক্কা খাচ্ছে, কারণ আমরা যেহেতু সবসময় এসিতে থাকি। তো এই ঘরটা এখানে রাখছি, দেখি ওরা থাকে কি না। প্রথমজন খেয়ে গিয়ে ওর মা সহ ভাই বোন সবাইকে ডেকে নিয়ে আসছে। তো ওদেরকেও মিল্ক খেতে দিলাম। আর ঘরে পাউরুটি ছিল, সেগুলো দিয়েছি। তো পাউরুটিগুলো ওরা খেয়েছিল। প্রথমে দুধ দেখে দুধে চলে এসেছে, তারপর দুধ খেয়ে হচ্ছে পাউরুটিগুলো সব খেয়ে নিয়েছিল, দেখে এলাম। আর এখন হচ্ছে আমি একটা চা খাবো। এই চাটা তো আপনারা জানেন যে ইদানিং আমার ফেভারিট একটা টি হয়ে দাঁড়িয়েছে। এটা না খেলে একদমই ভালো লাগে না। তো আজকে অনেক রান্নাবান্না করব, তার আগে একটু নিজে চা খেয়ে নিচ্ছি যেন এনার্জি পাই। আর এই চাটার টক মিষ্টি ফ্লেভার খুবই ভালো লাগে আমার কাছে খেতে। চাটা খাওয়ার যে কাপটা, এই কাপটা হচ্ছে আরও সুন্দর। এখানে আমি প্রথমে যে কারকাটি চাটা আছে সেটা দিলাম আর গরম পানি দিলাম। এরপরে উপরের ভাগটা উঠিয়ে নিলে চাটা থেকে যাবে। আর আজকে রান্না হিসেবে করব হচ্ছে, আমি অনেক কিছু রান্না হবে, তার মধ্যে আমি নিজে একটা রান্না করব। সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব। রুই মাছের মাথা আর মুগ ডাল দিয়ে। তো মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, বেশি ভাজিনি, জাস্ট হালকা যখন একটা সুঘ্রাণ বের হওয়া শুরু হলো তখনই উঠিয়ে নিয়েছি। আর এরপর এটার মধ্যে দিয়ে দিলাম নর্মাল পানি। আর পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে একটা সাইডে রেখে অন্য রান্নায় চলে যাব। রান্না বলতে মাছের যে মাথাটা আছে সেটাকে কয়েক টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আর ওগুলোতে হালকা একটু লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব। উপকরণ যদিও সেম থাকে, কিন্তু এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম। আর আমি কিন্তু রান্নাবান্না শিখেছি মাত্র 3-4 বছর হলো। এর আগে আমি রান্না যখনই করতাম, মানে এর আগে ধরেন আর যখন স্টুডেন্ট লাইফ ছিল, আম্মুর বাড়িতে ছিলাম, তখন হচ্ছে রান্নাবান্না করলে হলুদ আর মরিচটা অনেক বেশি দিয়ে দিতাম, কিন্তু খেতে খুব মজা হতো। সবাই বলতো, আমি নিজেও বুঝতে পারতাম খেতে কেমন হয়েছে। খেতে খুব মজা হতো, কিন্তু মরিচের ঝালের জন্যে একদিকে খেতাম, আরেকদিকে হচ্ছে কান্না করতাম, আমি নিজেই খেতে পারতাম না। তো এখন মাশাআল্লাহ একটা কথা আছে ইংলিশে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ মানে একটা জিনিস যখন আপনি বারবার ট্রাই করবেন, বারবার চেষ্টা করবেন, সেটাতে কিন্তু একটা সময় আপনি দক্ষ হয়ে যাবেন। তো আমি দক্ষ হয়েছি কিনা জানি না, বাট মোটামুটি এখন রান্না করলে সবাই খেতে পারে আর পছন্দও করে, আমি নিজেও বুঝতে পারি। তো আর রান্নাটা আসলে আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, আমার দাদির কাছ থেকে, আরও একজনের কাছ থেকে শিখেছি। উনি হচ্ছে ইউটিউবে একজন আন্টি আছে, ওনার চ্যানেলের নাম হচ্ছে জনতার রান্নাঘর। অনেস্টলি বলতে আমি আসলে বেশিরভাগ রান্নাই ওনার কাছ থেকে শিখেছি। আমি যখন ওনার রান্না দেখতাম, সেটা 3-4 বছর আগের কথা, তখন কিন্তু কুকিং চ্যানেলগুলো খুব জনপ্রিয় ছিল। এখন যেমন ব্লগিং বা ব্লগ, তখন কিন্তু ব্লগগুলো এত একটা ছিল না, ছিল খুবই কম। তো তখন ওনার রান্না দেখতাম যে উনি খুব সহজ সরল ভাষায় খুব সুন্দর করে কথা বলতেন এবং খুব সুন্দর করে এক্সপ্লেনও করতেন। রান্নাবান্না তো করব, তার আগে হচ্ছে একটু ফলের জুস খেয়ে নিলাম। সকালবেলা কিছু তরমুজ কাটা হয়েছিল, তো আতিফার বাবা খাওয়ার পরে অনেকটা ছিল, তো ওইগুলোকে আমি ভাবলাম যে একটু জুস বানিয়ে নিই, তাহলে ডিহাইড্রেশনের ইয়াটা আর একটু বেশি হবে, ঘাটতিটা পূরণ হবে। আর প্রচুর গরম পড়েছে, আপনারা সবাই চেষ্টা করবেন একটু পরপর পানি খাওয়ার। পানি আর যদি মানে হাতের কাছে মৌসুমি ফল থাকে, যে কোনো ফল, সেটা জুস বানিয়ে খেতে পারেন। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা সতর্ক থাকবেন, কারণ ফলের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে সুগার থাকে, যেটা চিনির মতো অতটা ক্ষতি করে না, তারপরেও কিন্তু একটু এফেক্ট থাকে। তো যেই সব ফলে হচ্ছে বেশি সুগার, সেগুলো দেখে মেনটেন করে খাওয়ার চেষ্টা করবেন। আর এদিকে হচ্ছে মাছ ভাজাগুলো হয়ে গেছে, তো মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা আমি আসলে একটু ভিন্নভাবে করব। আমি কিন্তু খাওয়ার থেকে রান্না করে খাওয়াতে বেশি পছন্দ করি। ধরেন কারো বাড়িতে তো ওইভাবে যাওয়া হয় না, শুধু ভাবিরা যখন দাওয়াত করে তখন ভাবিদের বাড়িতে যাওয়া হয়, আর হচ্ছে আমার দাদির বাড়িতে।
তো আমি যতটা না দাওয়াত খাই এর থেকে বেশি চেষ্টা করি দাওয়াত দেওয়ার মানুষকে। আমি আসলে মানুষকে খাওয়াতে খুব পছন্দ করি। আর আরও একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে আমি নেওয়ার থেকে দিতে বেশি পছন্দ করি। যেমন হচ্ছে আমার হাজব্যান্ড সবসময় বলে হাতটাকে সবসময় মানে দেওয়ার মোডে রাখতে হবে, হাতটাকে নেওয়ার মোডে না। মানে এটা আমি আপনাদেরকে এখন দেখাতে পারছি না, ইনশাল্লাহ পরে আবার দেখাবো। তো আমি চেষ্টা করি যতটুকু পারি সবাইকে দিয়ে খুশি রাখার জন্য, কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করি না। আর যখন থেকে এক্সপেকটেশনটা ছেড়ে দিয়েছি তখন থেকে কষ্ট পাওয়াটাও কমে গেছে। এটা আসলে সত্যি একটা ভালো দিক। আর সবসময় যদি আমরা এক্সপেকটেশনটাকে লেস রাখি যে আমি কাউকে কিছু দিচ্ছি বলে যে সেও আমাকে দিবে, আমি কাউকে ভালোবাসছি বলে যে সেও আমাকে ভালোবাসবে, এই এক্সপেকটেশন না রেখে শুধু আমার দিকটাই আমি দিচ্ছি আর এটার কোনো আমি রিটার্ন চাই না, ওরকম মনোভাব রাখলে কিন্তু কষ্টটা অনেক কম হয়। আর রান্না তো তেমন কিছু না, আমি নতুন আরেকটা প্যানের মধ্যে করছি, তার জন্য কিছুটা পেঁয়াজের বেরেস্তা করে নেব। বেরেস্তা কিছুটা আমি যখন রান্নাটা হয়ে যাবে তখন হয়ে আসার একটু আগে আগে দিয়ে দিব, আর কিছুটা এখন রান্নাতেই ব্যবহার করব। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, একটু লেগে যাচ্ছিল কিন্তু যাই হোক খারাপ না। এখন এখানে একটু পানি দিয়ে দিলেই হচ্ছে সুন্দর একটা চলে আসবে। আর ভাজা পেঁয়াজ যখন বেশি ভাজা হয়ে যায় তখন একটু পানি দিয়ে দিলে এই ভাজা পেঁয়াজের বেরেস্তার একটা ফ্লেভার পানির সাথে মিক্স হয়ে যায়। আর তারপর যদি রান্নাটা করেন তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। তার মানে এই না যে সবসময় পেঁয়াজটাকে পুড়িয়ে রান্না করতে হবে। আর হলুদ মরিচ দেওয়ার আগে লবণ দিয়ে তারপর হলুদটা দিলে হচ্ছে তরকারির কালারটা খুব সুন্দর হয়। আমি সেটাই ফলো করেছি আজকেও। আর এখন হচ্ছে এই অল্প অল্প করে সব মশলাগুলো দিয়ে ভালো করে রান্নাটাকে কষিয়ে নেব। আজকের মুড়িঘণ্ট রান্নায় তেমন কিন্তু স্পেশাল কোনো মশলার ব্যবহার নেই, নর্মাল ঘরে যে হলুদ মরিচ জিরা গুঁড়ো থাকে সেটাই। কিন্তু আমার কাছে যেহেতু হিং পাউডার আছে তাই আমি একটু দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় হিং পাউডারে কিন্তু যে কোনো কিছুর স্বাদটাকে একটু দ্বিগুণ করে। আপনাদের কাছে না থাকলে স্কিপ করবেন। আরও একটু দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আমার দাদির হাতের মশলাটা ছিল হাতের কাছে তাই দিয়ে দিয়েছি। আর এটা প্রায় শেষ পর্যায়ে। এবার যে গিয়েছিলাম মশলা আমার দাদি রেডি করে রেখেছিল কিন্তু আমি আনতে ভুলে গেছি। ইনশাল্লাহ আবার যদি যাই বা দাদিও আসতে পারে কিছুদিন পর, আসলে আমার জন্য মশলাটা নিয়ে আসতে বলেছি। আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, নর্মাল যেভাবে রান্না হয় সেভাবেই, শুধু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর টমেটো দিয়ে দিব। আমার বোন সবসময় বলে যে অফা তুই রান্না যাই করিস না কেন সেখানে যদি লবণ আর মরিচটা ঠিকঠাক দিস তাহলে কিন্তু সবাই খেতে পারবে। তো ওর কথাটা মাথায় রেখেই আমি আস্তে আস্তে করে লবণ মরিচ হলুদ দেওয়ার কন্ট্রোলটা এনেছি। আসলে কেউ কিন্তু মায়ের পেট থেকে শিখে আসে না, সবাই সংসার জীবনে এসে রান্নাবান্না শিখে। আর আমারও তাই, ব্যতিক্রম কিছু না। আর আমি একা একাই ছিলাম প্রথমে হাজব্যান্ডকে নিয়ে, তখন আমার ছোট্ট একটা সংসার ছিল, একটা ছোট্ট ফ্ল্যাটে ছিলাম। তারপর আস্তে আস্তে পরিবার বড় হলো, বেবি হলো, ফ্যামিলি মেম্বার বাড়লো, সব মিলে এখন অনেক বড় পরিবার, অনেক দায়িত্ব, অনেক কিছু আমার ঘাড়ে। দায়িত্ববোধ কিন্তু মানুষকে খুব তাড়াতাড়ি ম্যাচিওর করে দেয়, এটা কিন্তু আসলেই সত্যি। আগে যদি আমাকে কেউ প্রশ্ন করতো তোমাকে যদি চেঞ্জ করার ক্ষমতা দেওয়া হয় তুমি কি চেঞ্জ করতে চাও, তখন আমার উত্তর ছিল না আমি কোনো কিছু চেঞ্জ করতে চাই না, আই লাভ এভরিথিং। বাট এখন যদি আমাকে কেউ সেই পাওয়ার দেয় তাহলে আমি বলবো ভাই আমার মনটাকে চেঞ্জ করে দেন, কারণ এই মনটা আসলেই খুব নরম, সবাইকে ভালোবাসে, সবার মতোই করে নিজের মতো করে সবাইকে ভাবে। আমি যাই দেখি বা যাকেই দেখি সবাইকেই ভাবে আমার মতো, বাট আসলে দুনিয়াটা কিন্তু একটু অন্যরকম। তো যদি এখন চেঞ্জ করার মতো সুযোগ থাকে তাহলে আমি বলবো প্লিজ আমার এই মনটাকে আজকের দিনের যুগের সাথে মিলিয়ে এই যুগের মন বানিয়ে দেন। আমার মনটা এখনও সেই আদিকালের মধ্যেই পড়ে আছে। আমি হাজার চেষ্টা করেও মানসিকভাবে বেশি একটা স্ট্রং হতে পারি না, খুব বেশি অভিমান থাকলেও কাউকে বলতে পারি না। তো এই জিনিসগুলো যদি চেঞ্জ করা যেত তাহলে কিন্তু খুব ভালো হতো। কিন্তু যেমনই আছে সেটা আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। অনেকে আমার টোন নিয়েও কথা বলে, আসলে কি টোনটা তো আমি নিজে তৈরি করিনি, এটা আল্লাহ দিয়েছে। আমার ভয়েস এরকম কেন বাচ্চাদের মতো শুনতে লাগে, কিংবা একজন তো কমেন্ট করেছে যে একদমই ভালো লাগে না শুনতে। আসলে আপু আমি কি করব বলেন, যদি আমার হাতে সামর্থ্য বা এই ক্ষমতা থাকতো তাহলে সবার আগে আমি আমার টোনটাকেই চেঞ্জ করতাম, কারণ আমার কাছেও ভীষণ বিরক্ত লাগে। পৃথিবীতে সব থেকে বিরক্তিকর জিনিস হচ্ছে নিজের কণ্ঠ শোনা, আর সেটা যদি এরকম লাগে শুনতে তাহলে তো খুবই
মানে বিরক্ত লাগারই কথা। তারপরেও কিন্তু মাশাআল্লাহ আমার বোন অনেক আছে, অনেক আন্টিরা আছে, খুব ভালোবাসে। কেন ভালোবাসে জানি না, এটাও হয়তো বা আল্লাহর দেওয়াই একটা গিফট, এই যে এত ভালোবাসা পাবো। তো আজকে আমরা ডিনার করতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আরোসা দামাস্কো। এটা অ্যারাবিক একটা রেস্টুরেন্ট, আর এখানে আনলিমিটেড রুটি দিবে আপনাকে, যত খুশি আপনি খেতে পারেন রুটি। এই যে এই রুটিটা খাচ্ছি, এটাকে তাফতান রুটি বলে। এটা আনলিমিটেড, আপনি যাই অর্ডার করেন তার সঙ্গে যতক্ষণ আপনি চাইবেন ততক্ষণ ওরা রুটি দিবে। আর রুটি শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই ওরা এসে রুটি দিয়ে যায়, আপনাকে চাইতেও হবে না। তো এই রেস্টুরেন্টটা আতিফার বাবা খুব পছন্দ করে। আর যে পিঙ্ক কালার ইয়াটা খাচ্ছি, এটা হচ্ছে হামস, কিন্তু ওইটার সাথে বিটরুট দেওয়া আছে। তার উপর আরও একটা জিনিস, ওরা হচ্ছে কাঁচা সবজি দিয়ে যাবে 1 প্লেট ভরে, এটাও ফ্রি। আপনাকে কোনো কিছু মানে অর্ডার করলে এটার সাথে ওরা কমপ্লিমেন্টারি হিসেবে দেয়। এখানে পাতাকপি, আস্ত টমেটো, পুদিনা পাতা, পালং শাক, তারপর হচ্ছে পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম। আতিফার বাবা তো বলছিল যে টমেটোটা নিয়ে চলে যাই, বাড়িতে রান্না করে খাবো। দুষ্টামি করছিলাম সবাই মিলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো ডিনার ছিল আর খুব মজার খাবার। এখানে আমরা প্রায়ই যাই খেতে। নর্মালি খুব বেশি টাকা লাগে না, 100-150 টাকার মধ্যে সব খাবার হয়ে যায়। আর আমরা তেমন অর্ডারও করি না, শুধু চিকেন উইংস অর্ডার করেছিলাম আর তার সঙ্গে এই হামসটা। আর এর বিনিময়ে এতগুলো রুটি দিয়েছে, আনলিমিটেড। সবার কাছে দোয়া চাইছি, আর আপনাদের জন্যও দোয়া করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।